নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের এতদিন শোনাচ্ছিলাম সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের জটিল অঙ্ক। আজ উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। চলুন উপন্যাসের অন্তিম পর্ব। পরদিন বিকেলে নিজের সুটকেস নিয়ে বন্নির সঙ্গে ট্যাক্সিতে ওদের যাদবপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়ল রণেশ। কাল প্রমিতা দত্ত চৌধুরী তাকে যা যা বলেছে সেই কথাগুলো বারবার মনে পড়ছে তার। টিভির পর্দায় প্রমিতার সঙ্গে তার প্রশ্নোত্তরের অনুষ্ঠানটা নিশ্চয়ই প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। দেবতোষ বর্ধন ক্ষিপ্ত হয়ে উঠবেন। লোকটা যে ভীষণ বিপজ্জনক রণেশ তা বুঝতে পেরেছে। তাদের যোগেশ চ্যাটার্জি রোডের বাড়ির হলঘরে যখন সেদিন ওই লোকটার লামপট্য এবং পিতৃত্ব সম্পর্কে কথা হচ্ছিল তখন তারা দুজন ছাড়া অন্য কেউ ছিল না। কিন্তু আজ সারা দেশ তা জেনে যাবে। দুটোর মধ্যে তফাৎ আকাশ পাতাল। তার নিরাপত্তার জন্য প্রমিতা সব রকম ব্যবস্থাই করে ফেলেছে। তবু টের পাওয়া যাচ্ছে বুকের ভেতরটা ভীষণ কাঁপছে। অন্যমনস্কর মতো ট্যাক্সির জানলার বাইরে তাকিয়েছিল রণেশ। রাস্তায় প্রচুর লোকজন, অজস্র যানবাহন, কত রকমের শব্দ, কিন্তু কিছুই যেন সে দেখতে পাচ্ছে না। কোনো শব্দই কানে আসছে না। শুধু চোখের সামনে দেবতোষ বর্ধনের মুখটাই বারবার ফুটে উঠছে। বন্নি তাকে লক্ষ্য করছিল। নিজের অজান্তেই যেন রণেশের হাতের ওপর নিজের হাতটা রাখল। ফিসফিস করে বলল, চিন্তা করবেন না, আপনি একটা কঠিন ট্রুথকে ওয়ার্ল্ডের সামনে তুলে ধরতে চাইছেন। এখন আমরা কয়েকজন আপনার সঙ্গে আছি। টিভি প্রোগ্রামটা হবার পর দেখবেন লক্ষ লক্ষ মানুষ আপনার পাশে দাঁড়াবে। বন্নির স্পর্শে কি একটা ছিল। সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল রণেশের। বন্নির হাতটা আঁকড়ে ধরল সে। তোমার কথায় সাহস ফিরে পাচ্ছি বলেই যেন সচেতন হয়ে উঠল। ওই দেখুন, আপনাকে তুমি বলে ফেললাম, ভেরি সরি। হাতটা ছেড়ে দিল সে। বন্নি কিন্তু রণেশের হাতটা ছাড়ল না। গভীর গলায় বলল, তুমিটাই থাক। পলকহীন পাশের তরুণীটির দিকে তাকিয়ে রইল রণেশ। তুমি আমার জন্য যা করলে। তাকে শেষ করতে না দিয়ে বন্নি বলল, আর কোনো কথা নয়, টিভি প্রোগ্রামটার ব্যাপারে কনসেন্ট্রেট করার চেষ্টা করো। উইদাউট ফিয়ার অ্যান্ড টেনশন প্রমিতা দত্ত চৌধুরীর প্রশ্নের উত্তর দিয়ে যাবে। একসময় তারা আমার দেশ চ্যানেলের অফিসে পৌঁছল। বন্নিকে তার চেম্বারের সামনের লাউঞ্জে বসিয়ে প্রমিতা বলল, আমি রণেশকে নিয়ে ভেতরে যাচ্ছি। ওই যে দেওয়ালের গায়ে বড় টিভি স্ক্রিন রয়েছে, প্রোগ্রাম শুরু হলে এখানে বসেই দেখতে পাবেন। রণেশের সুটকেসটা পাশে রেখে একটা সোফায় বসেছে বন্নি। প্রমিতা রণেশকে সঙ্গে করে খুব সম্ভব স্টুডিওতে চলে গেছে। খানিক দূরে টিভিটা চলছেই। সবই আমার দেশের অনুষ্ঠান। সেটার দিকে চোখ থাকলেও টের পাওয়া যাচ্ছে তার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। পালস রেটও বুঝিবা অনেকটাই বেড়ে গেছে। রণেশকে ভরসা দিলেও তার টেনশন কি কম হচ্ছে? কেননা প্রতিপক্ষ মারাত্মক শক্তিমান। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হলো। শির দ্বারা টান টান হয়ে গেল বন্নির। তার চোখ টিভি স্ক্রিনে স্থির হয়ে আছে। প্রমিতা একের পর এক প্রশ্ন করে চলেছে। রণেশ মনে মনে হোমওয়ার্ক করে এসেছিল। সে উত্তর দিয়ে যাচ্ছে, জড়তাহীন স্বরে। বাড়তি একটি শব্দও নেই। যেটুকু দরকার ঠিক ততটুকুই। অনুষ্ঠান শেষ হতেই রণেশ আর প্রমিতা ফিরে এলো। প্রমিতা তার চেম্বারে বন্নিকে ডেকে নিল। চা আনিয়ে খেতে খেতে জিজ্ঞেস করল, কেমন দেখলেন? বন্নি বলল, সুপারব। প্রমিতা একটু হাসল। সুপারব তো বলছেন, একটু পরেই একটার পর একটা মিসাইল রণেশ আর আমার দিকে ছুটে আসবে। সেসব ঠেকানোই সমস্যা। যাই হোক, ফেস আমাদের করতেই হবে। প্রমিতা যা আন্দাজ করেছিল ঠিক তাই। তার মোবাইল মিনিট 5-7 পর বেজে উঠল। সে ফোনটা তুলে কানে ঠেকাতেই ওধার থেকে হুঙ্কার ধেয়ে এলো,
জাপানি এই যন্ত্রটা এমন প্রযুক্তিতে তৈরি যাতে অন্য প্রান্তের প্রতিটি শব্দ রণেশ আর বন্যী স্পষ্ট শুনতে পাচ্ছে। কি ভেবেছ প্রমিতা? তুমি কি আমার চ্যানেলটা তুলে দিতে চাও? এবার আমাদের হোল ফ্যামিলিকে বাকি জীবন জেলের ভাত খাওয়াবার মতলব? স্যার, আপনি একটু আগে রণেশ পালিতকে নিয়ে যে প্রোগ্রামটা করেছি তার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপের গর্তে তুমি হাত ঢুকিয়েছ। আমি তো শেষ হবই, তুমিও কি পার পাবে? এমন দুর্মতি কেন হলো তোমার? দেবতোষ বর্ধন কি আপনাকে ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাসিয়েছেন টিভির পর্দায় হাতজোড় করে ক্ষমা না চাইলে আমাদের মহা সর্বনাশ ঘটিয়ে ছাড়বেন। তোমার জন্যে, স্রেফ তোমার জন্যে আমাকে চরম সংকটের মুখে পড়তে হলো। তোমাকে নিউজ সিলেক্ট করে টেলিকাস্ট করার ফ্রিডম দিয়েছিলাম, আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে দিতে হয়? স্যার, আমার কথাটা শুনুন। কোনো কথা শুনতে চাই না, যা বলেছি সেই ব্যবস্থা করো। অনেক বুঝিয়ে সুজিয়ে তার স্যারকে কিছুটা শান্ত করল প্রমিতা। স্যার, কাল ওই প্রোগ্রামের শেষ পার্টটা টেলিকাস্ট করা হবে। সেটা শোনার পর দেবতোষ বর্ধন টু শব্দটি আর করবেন না। তারপরও যদি হুমকি দেন, আমি টিভির পর্দায় ক্ষমা চেয়ে আপনার চাকরি থেকে রেজিগনেশন দেব। একটা সুযোগ আমাকে দিন স্যার। প্রোগ্রামের সেকেন্ড পার্টটা দেখালে আমাদের চ্যানেলের পপুলারিটি মিনিমাম 50 টাইমস বেড়ে যাবে। ঠিক আছে, দিস ইজ লাস্ট চান্স। আমি দেবতোষ বর্ধনের হাতে পায়ে ধরে 24 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, তারপর একটা মিনিটও নয়, মনে রেখো। মোবাইল বন্ধ করে জোরে শ্বাস টানল প্রমিতা। একটা প্রচণ্ড যুদ্ধের পর যা হয়, একেবারে বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। ক্লান্ত হেসে বলল, আমাদের চ্যানেলের মালিক সুধাময় চ্যাটার্জি, কত ধরনের হ্যাজার্ডের মধ্যে আমাদের কাজ করতে হয় একবার ভাবুন। বন্যী আর রণেশ উত্তর দিল না, প্রবল দুঃসাহসী সাংবাদিকটির দিকে তাকিয়ে রইল। এদিকে রণেশের মোবাইল বেজে উঠেছে। স্ক্রিনে নাম্বার দেখা গেল দেবতোষ বর্ধন। সারা শরীর আমূল কেঁপে গেল তার। হ্যালো বলতেই ওধার থেকে দেবতোষ বললেন, তোমাকে কলকাতা থেকে চলে যাবার সুযোগ দিয়েছিলাম। আমার কথা না শুনে অডিও ভিজুয়াল মিডিয়ায় হাজির হয়ে আমার মুখে চুনকালি লেপে দিলে। এর কনসিকোয়েন্সেস কি হতে পারে ভেবে দেখলে না? এবার সেটা হাড়ে হাড়ে টের পাবে। তার কণ্ঠস্বর হিমশীতল, হিংস্র। তিনি লাইন কেটে দিলেন। দেবতোষের মোবাইলও খুব জোরালো। তার কথাগুলো বন্যী এবং প্রমিতা শুনতে পেয়েছিল। তারা জিজ্ঞেস করল, লোকটা কে? বিপর্যস্ত রণেশ বলল, দেবতোষ বর্ধন আমাকে কনসিকোয়েন্সের জন্য প্রস্তুত থাকতে বলল। প্রমিতা বলল, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। আমাকেও তো থ্রেটেন করলেন সুধাময় চ্যাটার্জি। কঠিন কাজে নামলে অনেক বিপদের মুখে পড়তে হয়, তাই বলে পিছিয়ে গেলে চলে না। আপনি তো মা এবং নিজের সম্মান উদ্ধার করার জন্য কলকাতায় এসেছেন, সেটাই আপনার লাইফের মিশন। সেই ব্যাপারেই মন দিন। আমি এখন আর বসতে পারবো না, স্টুডিওতে যেতে হবে। ট্যাক্সি নেবেন না, ছোট মেশো গাড়ি পাঠিয়ে দিয়েছেন, সেই গাড়িতে আপনারা চলে যান। ছোট মেশোরা থাকেন একডালিয়াতে। বন্যী, সুবিধে মতো রাস্তায় কোথাও নেমে আপনি অটো বা মিনিটিনিতে যাদবপুর চলে যাবেন। মেশোর বাড়িতে আপনার যাওয়ার দরকার নেই। আচ্ছা, আজকের মতোই কালও ঠিক সময় আমাদের অফিসে চলে আসবেন বন্যী। একাই আসবেন। মেশোর গাড়ি রণেশকে এখানে পৌঁছে দেবে। চ্যানেলে সেকেন্ড পার্টটা টেলিকাস্ট হওয়ার পর আশা করি আতঙ্কের পরিবেশটা অনেকখানি বদলে যাবে। মোবাইলে তার ছোট মেশো সুকুমার বসুর ড্রাইভারকে ডাকিয়ে এনে প্রমিতা রণেশদের দেখিয়ে তাকে বললেন, রঘুবীর, তুমি এদের নিয়ে যাও। রণেশরা উঠে পড়ল। প্রমিতার ছোট মেশোমশাই সুকুমার বসুর বয়স 55-56। শরীরে বয়সের সামান্য ভার পড়লেও বেশ বুদ্ধিদীপ্ত, ধারালো চেহারা, যথেষ্ট সহানুভূতিশীল। ওদের একডালিয়ার বাড়িটা বিশাল। বললেন, কোনো রকম সংকোচ করো না, এটাকে নিজের বাড়ি ভেবে নাও। যে কদিন কলকাতায় আছো আমার এখানেই থাকবে। তোমার একটা সেফ শেল্টার দরকার। রণেশ উত্তর দিল না। সুকুমার এবার বললেন, প্রমিতার কাছে তোমার সব কথা শুনেছি। আজ সন্ধেবেলায় টিভি চ্যানেলে তোমার প্রোগ্রাম দেখেছি। ভেরি স্যাড। সে যাই হোক,
কাল থানায় তোমাকে থ্রেটনিংয়ের জন্য দেবতোষ বর্ধনের বিরুদ্ধে ডায়েরি করতে হবে। কিন্তু বলো, আমার একটা অ্যাড্রেস তো দিতে হবে। মুম্বাইতে থাকি, কিছুদিনের জন্য কলকাতায় বন্যী ভৌমিকদের বাড়িতে উঠেছি। ডায়েরিতে কি লিখব? একটু ভেবে সুকুমার বললেন, দুটো অ্যাড্রেসই দেবে। মুম্বাইয়েরটা পার্মানেন্ট, কলকাতারটা টেম্পোরারি। তোমাকে ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দেব। তুমি সেটাই করে সকালের দিকে 10টা সাড়ে 10টায় বন্যীদের বাড়ি সিটির যে এরিয়ায় সেখানকার থানায় চলে যাবে। তারপর আমাদের বাড়িতে ফিরে আসবে। গাড়িটা এখানেই থাকবে। সন্ধেবেলায় টিভিতে তোমার ইন্টারভিউর সেকেন্ড পার্টটা আছে। গাড়ি নিয়ে প্রমিতাদের চ্যানেলে চলে যেও। ওই গাড়িতেই আবার এই বাড়িতে ফিরবে। আচ্ছা, ঘাড় কাত করল রণেশ। কাল তুমি যখন থানায় যাবে আমি বাড়িতে থাকবো না, কোর্টে বেরিয়ে যাব। আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও। থানায় কি হলো আমাকে তক্ষুনি জানিয়ে দেবে। দেব। রণেশের মুখের দিকে কয়েক পলক তাকিয়ে রইলেন সুকুমার। তারপর তার কাঁধে হাত রেখে সহৃদয় স্বরে বললেন, ইউ আর এ ব্রেভ বয়। কিছু ভেবো না। কেউ যাতে তোমাকে টাচ করতে না পারে সেই ব্যবস্থা আমি করব। সুকুমার বসুর বাড়িতে ইংরেজি বাংলা মিলিয়ে 5টা খবরের কাগজ আসে। সেগুলোর প্রথম পাতার অনেকটা জুড়ে দেবতোষ বর্ধনের খবরটা বেরিয়েছে। আমার দেশ চ্যানেলকে প্রতিটা কাগজ খবর ছাপার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ঋণও স্বীকার করে নিয়েছে। ওই কাগজগুলোর রিপোর্টাররা রণেশের টিভি ইন্টারভিউ সম্পর্কে দেবতোষের রিয়াকশন জানতে চেয়েছে, কিন্তু তার সুইচ নাকি বন্ধ, তাকে ধরা যায়নি। তারা রণেশকেও ধরতে চেয়েছে, তাকেও পাওয়া যায়নি। 10টায় সুকুমার বসু কোর্টে বেরিয়ে গেলেন, আর থানায় ছুটল রণেশ। সেখানে গিয়ে হতাশ হতে হলো, ডায়েরি করা গেল না। থানা রাজি হলো না। একডালিয়ায় ফেরার পথে সুকুমারকে সে খবরটা দিল। সুকুমার বললেন, আমি জানতাম অত বড় একটা পাওয়ারফুল লোকের বিরুদ্ধে থানায় ডায়েরি করা সম্ভব হবে না। যাই হোক, ক্রিমিনাল কোর্টে কমপ্লেন করতে হবে। কমপ্লেনান্ট মানে অভিযোগকারীকে সেজন্য আদালতে উপস্থিত থাকতে হয়। তোমাকেও থাকতে হবে। ওই দিকটা দেখবে আমার একজন জুনিয়র, সেও খুব কম্পিটেন্ট লয়ার। অভিযোগে তোমার সিকিউরিটির দিকটায় খুব জোর দেওয়া হবে। এসবের জন্য কিছু টাকা পয়সা দরকার রণেশ। রণেশ বলল, নো প্রবলেম স্যার, আমি এটিএম থেকে আজই তুলে রাখব। 30,000 হলে চলবে? যথেষ্ট। কথাবার্তার পর ফোন বন্ধ করতে না করতে সেটা বেজে উঠল। এবার বন্যি। সে বলল, তুমি ঠিক আছো তো? আছি। কাল তোমার ব্যাপারটা নিয়ে চারিদিকে তুমুল হইচই চলছে। 2টো সন্দেহজনক লোক রাত 10টায় আমাদের বাড়িতে তোমার খোঁজে এসেছিল। তাদের বললাম তুমি আজই এখান থেকে চলে গেছো। বিশ্বাস করেনি। দোতলায় উঠে তোমার ঘরটা ভালো করে দেখে তারপর চলে গেল। জানো, আমার ভীষণ ভয় করছে। কাল বাকি রাতটা ঘুমোতে পারিনি। তোমার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। অত টেনশন করো না। সুকুমার বসু বলেছেন আমার সিকিউরিটির সব রকম ব্যবস্থা কোর্ট থেকে করবেন। এখন ছাড়ছি। সন্ধেবেলায় আমার দেশ চ্যানেলে দেখা হবে। 6:30টায় টিভি ইন্টারভিউতে তার কলকাতায় আসার পর থেকে যা যা ঘটেছে জানিয়ে সবশেষে দেবতোষ বর্ধন এবং তার ব্লাডের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্টের ওপর ভীষণ জোর দিয়েছে রণেশ। ইন্টারভিউটা হয়ে যাবার পর প্রমিতা তাকে নিজের চেম্বারে নিয়ে এলো। কালকের মতোই লাউঞ্জে বসে টিভি স্ক্রিনে চোখ রেখে বসেছিল বন্যি। তাকেও ডেকে আনলো প্রমিতা। চা নিয়ে খেতে খেতে সে চ্যানেলের মালিক সুধাময় চ্যাটার্জিকে নিজেই ফোন করে জিজ্ঞেস করল, স্যার, দেবতোষ বর্ধন কি আজও আপনাকে ফোনে শাসিয়েছেন? আজ সুধাময়ের গলার স্বর অনেক নরম। কালকের মতো মুখ থেকে আগুনের হলকা ছুটল না। সহজ স্বাভাবিকভাবেই বললেন, না, ফোনই করেননি। কোনোদিনই করবেন না, সে সাহস তার নেই। আশা করি এর মধ্যে জানতে পেরেছেন দুদিনে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের চ্যানেল, কত লক্ষ দর্শক আমাদের 6:30টার প্রোগ্রামটা দেখেছে। শুনেছি অনেকে দেখেছে। স্যার, কখনো কখনো একটু সাহস দেখাতে হয়। আমাদের কাজ হলো দর্শককে সত্যটা জানানো। এটা এক ধরনের সোশ্যাল সার্ভিস। তোমার কথা মেনে নিচ্ছি। আসলে অত বড় একটা মানুষের হুমকিতে ভয় পেয়েছিলাম, তাই।
লাইন কেটে দিয়ে প্রমিতা রণেশ আর বন্নিকে বলল, অনেক ধন্যবাদ, আপনাদের জন্য এমন সেন্সেশনাল একটা মেটেরিয়াল আমরা পেয়েছি। রণেশ, আমার স্থির বিশ্বাস আপনি আর আপনার মা সেই রেকগনিশন আর সম্মান পেয়ে যাবেন। রণেশ গম্ভীর গলায় বলল, আমাদের ধন্যবাদ দিচ্ছেন কেন? কৃতজ্ঞতা জানাবো তো আমি। আপনি চ্যানেলে সাহস করে এই সুযোগটা না দিলে আমার ব্যাপারটা নিয়ে কি এত আলোড়ন হতো? রণেশ, এটা আমার কাজ। নিজের কমিটমেন্টে আমি সবসময় অনেস্ট থাকতে চেষ্টা করি। এটা কিন্তু আপনার যুদ্ধের ফার্স্ট রাউন্ড। এরপর অনেকগুলো রাউন্ড আছে। ছোট মেশো অবশ্য পাশেই থাকবেন, কিন্তু লড়াইটা আপনার, সেটা মনে রাখবেন। আচ্ছা আসুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন কিন্তু। অবশ্যই। ট্র্যাভেল অ্যান্ড ট্যুরের গাড়িতে একডালিয়ায় ফিরে আসতে আসতে বন্নির দিকে তাকালো রণেশ। তার একটা হাত তুলে নিয়ে গাঢ় গলায় বলল, তোমাকে সামান্য ধন্যবাদ জানাবো না বন্নি। ভাবছি কলকাতায় তোমাদের বাড়িতে যদি না ওঠা হতো আর তোমার সঙ্গে দেখা না হতো, দেবতোষ বর্ধন আমাকে পিষে মেরে ফেলত। তোমার কাছে ঋণের শেষ নেই আমার। তুমি। বন্নি একটু হাসল। ঋণ টিনগুলো বড্ড সেকেলে আর ফরমাল, ওসব থাক। নেক্সট রাউন্ডের জন্য আমাদের তৈরি হতে হবে, ভয় পেও না। এই শহরে তুমি আছো, এখন আর কারোকে ভয় পাই না। সুকুমার বসু রণেশকে দিয়ে ওকালতনামায় সই করিয়ে তার জুনিয়র লয়ার অজিতেশ জানাকে দিয়ে ক্রিমিনাল সাইডের কোর্টে দেবতোষ বর্ধন এবং থানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং রণেশের সম্পূর্ণ নিরাপত্তার আর্জি জানিয়েছেন। এই কারণে কলকাতায় সুকুমার বসুর বাড়িতে বেশ কয়েকদিন থেকে এজলাসে বিচারকের সামনে হাজির হতে হয়েছে রণেশকে। ম্যাজিস্ট্রেট তার নিরাপত্তার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। কদিন শুনানির পর সুকুমার বলেছেন, এবার তুমি মুম্বাই ফিরতে পারো, তবে যেদিন যেদিন আদালত তলব করবে তোমাকে কলকাতায় চলে আসতে হবে। তারপর দেখতে দেখতে 2.5 বছর পেরিয়ে গেছে। এর মধ্যে কেস ক্রিমিনাল সাইডের ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে ডিস্ট্রিক্ট জজের কোর্ট হয়ে হাইকোর্টে চলে এসেছে। ডিস্ট্রিক্ট জজের কোর্ট পর্যন্ত অজিতেশ জানা মামলা চালিয়েছেন। এই 2 কোর্ট ডিএনএ টেস্টের পক্ষে রায় দিয়েছে। দেবতোষ বর্ধন তাই হাইকোর্টে আপিল করেছেন। এবার রণেশের মামলাটা নিজের হাতে তুলে নিয়েছেন সুকুমার বসু। 2.5 বছরে কতবার যে মুম্বাই কলকাতা কলকাতা মুম্বাই করতে হয়েছে রণেশকে তার লেখাজোকা নেই। হুমকি শাসানির ভয় নেই। কলকাতায় এলে সে বন্নিদের বাড়িতেই ওঠে। যখন মুম্বাইতে থাকে রোজ বন্নির সঙ্গে 3-4 বার ফোনে কথা বলে। সেদিন সকালবেলায় রণেশ আর তার মা লীলাবতী পালিত মুম্বাইতে তাদের ডক্টর আম্বেদকর রোডের ফ্ল্যাটে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ রণেশের মোবাইল বেজে উঠল। স্ক্রিনের নম্বর এবং নামটা দেখে চমকে উঠল সে। দেবতোষ বর্ধন। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। জীবনে এতটা অবাক আগে আর কখনো হয়নি সে। রিংটোন বেজেই চলেছে। লীলাবতী বললেন, কি রে, ফোনটা ধর। চটকা ভাঙল রণেশের। কাঁপা গলায় বলল, মা, দেবতোষ বর্ধন। লীলাবতী হতচকিত। কি বলছিস তুই? ফোনের স্ক্রিনটা দেখিয়ে দিল রণেশ। বিহবলের মতো লীলাবতী জিজ্ঞেস করলেন, কি চায় লোকটা? বন্নি, সুকুমার বসু, প্রমিতা দত্ত চৌধুরীরা তোর পাশে না দাঁড়ালে কি যে হতো ভাবা যায় না। এর মধ্যে কোনো রকম চাতুরি নেই তো? তোকে ফাঁদে ফেলতে চাইছে না? যা শয়তান। মুখটা কঠোর হয়ে উঠল তাঁর। কথা না বললে কি করে বুঝবো মতলব কি? লীলাবতী উত্তর দিলেন না। রণেশ একবার ভাবল ফোনটা ধরবে না, বেজে বেজে একসময় থেমে যাক, কিংবা লাল বোতামটা টিপে বন্ধ করে দেবে। দোনোমনো করে শেষ পর্যন্ত ফোনটা তুলে বলল, হ্যালো। ওধার থেকে চেনা গলা ভেসে এলো, আমি দেবতোষ বলছি। ফোনটা এতক্ষণ বেজে গেল, তুমি কি কাছে ছিলে না? কণ্ঠস্বর খুব নরম। দেবতোষ বর্ধন নামে যে ভয়ঙ্কর দানব রক্তচক্ষু মেলে আঙুল নাচিয়ে শাসানি দিয়েছিল 48 ঘন্টার মধ্যে কলকাতা ছেড়ে চলে না গেলে তাকে খতম করে ফেলা হবে, সে যেন অন্য কেউ। উত্তর দিতে একটু সময় নিল রণেশ। হঠাৎ আমাকে ফোন করলেন, কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, খুবই প্রয়োজন। বলুন।
নীরস কাট কাট গলায় রণেশ বলল, তোমার মা আর তোমার ওপর আমি অত্যন্ত অন্যায় করেছি রণেশ, সেজন্য আমি অত্যন্ত অনুতপ্ত। নিজের কানে শুনেও কথাগুলো বিশ্বাস করতে পারছে না রণেশ। সে চুপ করে থাকে। দেবতোষ বর্ধন বললেন, আমি আর হাইকোর্টে কেস চালাবো না, ওটা তুলে নেব। মুখটা কঠোর হয়ে উঠল রণেশের। আমি কিন্তু তুলব না, যতক্ষণ না আপনি আমার মা আর আমাকে স্বীকার করে নিচ্ছেন। স্বীকার তো করতেই চাইছি। এবার বেশ ধন্দে পড়ে গেল রণেশ। এটা আপনার নতুন কোনো কৌশল নয় তো? না না, আমাকে বিশ্বাস করো, করুণ আর্তস্বরে বললেন দেবতোষ বর্ধন। কিন্তু আপনার বিবাহিত স্ত্রী, ছেলে মেয়ে, পুত্রবধূ, বোন, এরা কিভাবে এটা মেনে নেবেন? তারা মেনে নিয়েছে। তোমাদের কাছে ক্ষমা চেয়ে হাইকোর্টের কেসটা তুলে নেবার জন্য ক্রমাগত প্রেসার দিচ্ছে। আপনি আমাকে ফোন করে বললেন আর মা আর আমি তা বিশ্বাস করে নেব, এটা ধরে নিচ্ছেন কেন? আমাকে কি করতে হবে বলো, কি করলে তোমাদের বিশ্বাস হবে? একটু ভেবে রণেশ বলল, আপনি আমাকে 1 ঘন্টা পর ফোন করবেন, তখন বলবো। বেশ। মোবাইল বন্ধ করে লীলাবতীর দিকে তাকালো রণেশ। তিনি উৎকণ্ঠিতের মতো ছেলেকে লক্ষ্য করছিলেন। ফোনে রণেশের কথাগুলো তিনি সবটাই শুনেছেন, কিন্তু দেবতোষ যা বলেছেন তা প্রায় কিছুই শুনতে পাননি। রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলেন, কি চাইছে লোকটা? রণেশ জানিয়ে দিল। সারা শরীর কাঁপতে লাগলো লীলাবতীর। এখন কি করবি তুই? লোকটা নতুন করে তোকে কোনো ফাঁদে ফেলতে চায় না তো? মনে হচ্ছে না, রণেশ বলল। তবু কলকাতায় কটা ফোন করতে হবে, তারা কি বলেন শুনে সব ডিসাইড করব। প্রথমেই সে ফোন করল লয়ার সুকুমার বসুকে। তিনি বললেন, তোমাদের স্বীকৃতি দেবে সেটা ভালো কথা, কিন্তু কোর্টে এই জন্যে হলফনামা পেশ করতে হবে। তাছাড়া তোমাদের পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করে মানুষকে জানাতে হবে, নিউজ পেপারে বিজ্ঞপ্তিও দিতে হবে। প্রেস কনফারেন্সের সময় আমি তোমাদের সঙ্গেই থাকব, এটা বর্ধনকে জানিয়ে দিও। এসব করা হলে আমরা কেস তুলে নেব। এরপর রণেশ প্রমিতাকে ফোনে ধরল, সব জানিয়ে বলল, আপনি আমার জন্য যে রিস্ক নিয়েছিলেন আমৃত্যু তা আমার মনে থাকবে। প্রমিতা হাসল। ঠিক আছে, মনে রাখবেন। সবার শেষে বন্নি। সব শুনে সে বলল, যাক, শেষ পর্যন্ত ভিক্টরিটা হলো। রণেশ বলল, এখনো হয়নি। দেবতোষ বর্ধন আগে রাজি হোক, কিছুক্ষণ পর সে ফোন করবে, তারপর ফের তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। 1 ঘন্টা বাদে দেবতোষ বর্ধনের ফোন এলো। কি ঠিক করলে? সুকুমার বসু যে শর্তগুলোর কথা বলেছেন সব জানিয়ে রণেশ বলল, এতে আপনি রাজি? নিশ্চয়ই রাজি। তোমার মাকে সঙ্গে করে নিয়ে এসো। কথা শেষ হলে বন্নিকে আবার ফোনে ধরল রণেশ। দেবতোষ রাজি হওয়ায় সে দারুণ খুশি। তোমার যুদ্ধটা তাহলে শেষ হলো, অ্যান্ড ফাইনালি ইউ উইন। এই উইনটা ইনফ্যাক্ট তোমারই। তুমি আমার পাশে দাঁড়িয়ে সাহস দিয়েছিলে বলে এটা সম্ভব হয়েছিল। ইট ওয়াজ আ লং টেরিবল ব্যাটেল। ওসব কথা থাক, কলকাতায় এসে মাসিমাকে নিয়ে আমাদের কাছেই থাকবে। তোমাদের কাছে ছাড়া আর কোথায় বা থাকব? একটু নীরবতা। তারপর বন্নি বলল, যুদ্ধ জয়ের পর মুম্বাইতে ফিরে যাবে, তখন বন্নি নামে তুচ্ছ একটা মেয়েকে আর মনেই থাকবে না। তার গলাটা শেষ দিকে চাপা শোনালো। তাই বুঝি? তাছাড়া কি? নিচু গাঢ় স্বরে রণেশ বলল, তুমিও যাতে পার্মানেন্টলি আমাদের ডাক্তার আম্বেদকর রোডের ফ্ল্যাটে চলে আসো। আমার মা তোমার মা বাবার সঙ্গে সেসব কথা বলে যাবে। কি খুশি? অন্য প্রান্ত থেকে বন্নির অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, জানি না, যাও। জানো জানো। বন্নি চুপ। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।